আপনারা জানেন যে রাজপথের সম্পর্ক এবং জেলখানার সম্পর্ক কিন্তু কখনো ভোলা যায় না। তু আমার মাকে কাড়েছিস, আমি তোদের জিউলিয়ে ছাড়বো। 1992-এর এই যে বাবরি মসজিদ ভাঙার সময়টায় যে আমি এখানে লেখার জন্য কলম আনতে ভুলে গিয়েছিলাম, একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে কি সম্ভব সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে সরাসরি দেখা করা? খুব সহজ ব্যাপার। বাংলাদেশে আমরা তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করতাম, আমাদের যিনি আবৃত্তির অভিভাবক গুরু ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মানুষের মধ্যে এই গুণগুলো খুব সবার মধ্যে আছে তা মনে করি না। রক্তকরবী বাচিকাড্ডা প্রোডাকশনস পরিবারের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সব রকম নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আমরা দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রাম করে কিন্তু তৎকালীন স্বৈর শাসককে আমরা হটিয়েছিলাম। এটা 80-র দশকের কথা বলছি। ঠিক সেই সময়ে আমার রাজপথের সহযোদ্ধা হচ্ছে জাহান বশির। সম্পর্কটা হচ্ছে এই জায়গায়। আপনারা জানেন যে রাজপথের সম্পর্ক এবং জেলখানার সম্পর্ক কিন্তু কখনো ভোলা যায় না। আর আমি এখন যেই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা হচ্ছে আমার জীবনের সবচাইতে স্বর্ণালী সময়ের স্মৃতি বিজড়িত। অর্থাৎ আমি ভারত সরকারের বৃত্তি নিয়ে এখানে পড়তে এসেছিলাম। আমার মাথার উপরে ছিলেন ডক্টর পবিত্র সরকার। আমাদের প্রধানতম উপদেষ্টা হিসাবে আমরা তাকে পেয়েছিলাম, প্রধান অভিভাবক হিসাবে তাকে পেয়েছিলাম। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 1992, অর্থাৎ আজ থেকে 32 বছর আগে আমি এখানে পড়তে এসেছিলাম। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে MA পরীক্ষার্থী ছিলাম। সেটা অনিবার্য কারণেই বাদ দিয়ে এখানে আসতে হয়েছিল। এখানে আবার আমি নাট্যকলায়, নাটক বিভাগ বলা হয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ড্রামা ডিপার্টমেন্টকে নাটক বিভাগ বলা হয়, সেখানে ছাত্র ছিলাম এবং পরবর্তী সময়ে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমার PhD সম্পন্ন করি। এবং হিসেব করলে দেখা যায় যে প্রায় 1 যুগ আমি বিভিন্ন রকমভাবেই এখানে ছিলাম। তো ওই মানুষটির সামনে দাঁড়িয়ে কথা বলাটা আমার জীবনের খুব খুব বড় একটা প্রাপ্তি। উনি আমাকে যে পরিমাণে স্নেহ করেন এবং আমি অনেক রকমের জ্বালাতন করতাম, যেটা আমি জানি না, এটা অবশ্য বলার কথা নয়, কিন্তু স্যার আমার সামনে থাকলে আমি সেই সময় খুব স্মৃতিতে ভারাক্রান্ত হই। কারণ আমার মনে হয় না যে সপ্তাহে কমপক্ষে 2-3টি বিষয় নিয়ে, ছাত্রদের কোনো সমস্যা নিয়ে আমি যাইনি। আর আমি যখন যাই, একটা ছাত্র, সাধারণ ছাত্র, এটা আপনারা অন্যভাবে নেবেন না, একটু আমি এই সুযোগে বলছি, একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে কি সম্ভব সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে সরাসরি দেখা করা? খুব সহজ ব্যাপার। আসলে তো তা না, বাস্তব তো তা বলে না। কিন্তু এই ডক্টর পবিত্র সরকার, ইনি এমন একজন মানুষ, তার কাছে যে কোনো ছাত্রছাত্রী খুব সহজে চলে যেতে পারতেন এবং আমি তার সবচেয়ে বড় রকমের প্রমাণ আর কি দাঁড়িয়ে আছি। এবং আমরা প্রত্যেকেই মনে করতাম স্যার বোধহয় আমাকেই বেশি স্নেহ করেন। এটি হচ্ছে একজন বড় মানুষের সবচেয়ে বড় রকমের যে চরিত্রের একটা দিক। আমি এই সুযোগে আমার স্যারের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আর এখানে উপবিষ্ট আছেন, আমি প্রত্যেকের সাথে আমার ঠিক সেই অর্থে খুব যে ঘনিষ্ঠ যোগাযোগ তা নয়, তবে আমি যাদেরকে চিনি জানি। যেমন একদম ওই পাশটায় মধুসন্তাদি আছেন। আমি যখন এখানে পড়তে এসেছিলাম, ওই যে দিদি, ওই দিদিই আছেন, তিনি যেরকম দেখেছিলাম তেমনই আছেন। আমাদের এক ধরনের আইডল বলি আমরা, যে উপস্থাপনার ক্ষেত্রে অথবা সংবাদ পাঠের ক্ষেত্রে দূরদর্শন, আকাশবাণী যাই বলি না কেন, বাংলাদেশ টেলিভিশনের সাথে সেই সময় যারা ছিলেন, সেই সময়ের মানুষ, 80-র দশক 90-র দশকের অত্যন্ত কি বলবো যে প্রশংসিত এবং সুধীমহলে অত্যন্ত প্রশংসিত একজন ব্যক্তিত্ব মধুসূদন তরফদার। সাতকর্ণী ঘোষ, যিনি কবি, লেখক, সম্পাদক, প্রকাশক, আরো অনেক রকমের পরিচয় তার আছে এবং একজন পরোপকারী মানুষ।
মানুষের মধ্যে এই গুণগুলো খুব সবার মধ্যে আছে তা মনে করি না। তো মানবিক যে একজন মানুষ হয়, এটা সাতকর্ণী ঘোষের সাথে যারা পরিচিত, তার কাজের সাথে যারা পরিচিত, তারা নিশ্চয়ই এটা আমার কথা সায় দেবেন। আমি একেবারেই যে আমার সাথে হয়তো যে একবার কথা হয়েছে ডক্টর সত্যরঞ্জন বিশ্বাস, উনি প্রখ্যাত লোক সংস্কৃতিবিদ, এবং তার গান এখন আমি শুনিনি, আমার সেই শোনার সুযোগ হয়নি, জন্য আমি গায়ক কথাটা বলতে চাই না। তো তাকেও আমার শ্রদ্ধা জানাই। আর রবীন্দ্রভারতী, আমি তো স্যারের কথা বললামই, আমার প্রিয় শিক্ষক, আমার আদর্শ শিক্ষক ডক্টর পবিত্র সরকার। আমার জীবনের পরমতম সৌভাগ্য যে সেই সময়টা আমি তার স্নেহ আশীর্বাদ পেয়েছিলাম, তার স্নেহধন্য ছিলাম। এইগুলো কেন বলছি, যে মানে স্যারের সামনে আমি দাঁড়ালে মানে স্যার প্রথমেই বলতেন যে হ্যাঁ কি সমস্যাটা বল আগে। মানে ব্যাপারটা ছিল এইরকমই যে আমাদের অনেক ছাত্রছাত্রী, আমি এই সুযোগটা নিচ্ছি, আমাদের অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কারণে ক্লাসে ঠিক মতো উপস্থিত হতে পারতেন না। পার্সেন্টেজ একটা সমস্যা, আপনারা জানেন যে ঠিক মতো পার্সেন্টেজ না হলে পরীক্ষা বসা যায় না। এই রকম সমস্যা নিয়েই যেতাম, এবং আইসিসির স্কলারদের ওই টাকা পয়সা নিয়ে খুব ঝামেলা হতো, স্যারের একটা সুপারিশ লাগতো, ওইখানে যে ডিও ছিল তার একটা সুপারিশ, এইরকম নানা কারণে নানাবিধ যে ঘরের সমস্যা হচ্ছে। এই আমাদের আরো খুব দুঃখজনক একটা কথা বলি, 1992-এর এই যে বাবরি মসজিদ ভাঙার সময়টায় আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, 3টা দিন আমরা ঘরে বন্দি ছিলাম। ইনি ডক্টর পবিত্র সরকার, তিনি শিক্ষক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন, এবং এমনকি 2-3 দিনের বাজার করারও ব্যবস্থা করে দিয়েছিলেন। ইনি হচ্ছেন সেই মানুষ। মানে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই স্যারের এই বিষয়গুলো আসলেই খুব বড় করেই বলা উচিত। এই মহামানবের কি বলবো, যে এই রকম অনেক রকম বিষয় আছে, আমরা কি জ্বালাতন করতাম আপনারা বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, রবীন্দ্রভারতী সোসাইটির যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, আমি ওনাকে একটু আগে বলছিলাম যে আপনি কত বছর ধরে এই দায়িত্বে আছেন। উনি বললেন, একটু ঠাট্টা ছলেই বললেন যে ওটা বাইরে গিয়ে দেখতে হবে আমার ওই নেম প্লেটে যে কত বছর আমি দায়িত্বটা পালন করছি। আমার খুব ভালো লেগেছে যে আমি এখানে লেখার জন্য কলম আনতে ভুলে গিয়েছিলাম, উনি সাথে সাথে এটা শুনেই ওনার কলমটা বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আমি নামগুলো লিখতে পেরেছি। ধন্যবাদ জানাই আপনাকে। ডক্টর দেবব্রত সিংহ, নামের আগে ডক্টর লিখেন না, কেন লিখেন না? কবির পরিচিতিটা তার কাছে মুখ্য, শিক্ষাবিদ নয়। এই কবির সাথে আমার পরিচয়, আমাদের বাংলাদেশের মানুষের পরিচয়ের একটা কথা বলি। সিধু কানু একটা কবিতা আছে যেটি আমরা 40 বছর আগে শুনেছিলাম। বাংলাদেশে আমরা তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করতাম, আমাদের যিনি আবৃত্তির অভিভাবক গুরু ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তিনি একটা কবিতা করতেন সিধু কানু। তার একটা বাক্য আমাদেরকে খুব বেশি টানত, তু আমার মাকে কাড়েছিস, আমি তোদের জিউলিয়ে ছাড়বো শাল। এই কথাটা যেভাবে ভাস্বরদা বলতেন, উচ্চারণ করতেন, সেটিতে আমাদের সেই সময়ের যে আমাদের বয়স, আমাদের যে কি বলবো যে প্রাণ চাঞ্চল্য, সেটাকে খুব নাড়া দিত এই কবিতাটা। তখন থেকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম এই কবিটা কে। এখানে আসার পর তার সাথে সংযোগ হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, লাইনটা তৈরি হয়েছে। বেশি কিছু বলা বোধ হয় আমার ঠিক হবে না, এজন্য আমি বলতে চাই না। ভারতবর্ষের মহান জনগণের অকৃত্রিম ঋণ আমরা অকপটে স্বীকার করি, এবং আমৃত্যু এটি স্মরণ করতে হবে। আপনারা জানেন যে আমাদের মহান নেত্রী আপনাদের দেশেই আশ্রিত আছে।